কিছু প্র্যাকটিক্যাল কথা কি জানেন? পিঁপড়ার মধ্যে আপনি সবচেয়ে বেশি শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত দেখতে পাবেন। কাকের মধ্যে দেখতে পাবেন একতা ও দলগত শক্তির নিখুঁত উদাহরণ। কুকুরের মধ্যে খুঁজে পাবেন নিঃস্বার্থ বিশ্বাসতা। পায়রার মধ্যে প্রকাশ পায় নির্মল সচ্ছলতা ও শান্তির প্রতিচ্ছবি। ঘোড়ার মধ্যে আপনি দেখতে পাবেন অক্লান্ত পরিশ্রমের প্রতীক। ঠিক তেমনি মৌমাছির মধ্যে বিদ্যমান থাকে সম্যতা ও কাজের প্রতি প্রতিনিষ্ঠা। আর কেবল হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা বেশি খুঁজে পাওয়া যায় সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যেই। আমরা মানুষেরাই কি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি? এই প্রশ্নটি বারবারই মনে উকি দিচ্ছিল। মহান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে সৃষ্টির সেরা জীব বলেছেন মানুষ জাতিকে। তবে প্রত্যেকটি প্রাণীর ভিতরেই কোনো না কোনো উদারতার কোনো না কোনো বিরল দৃষ্টান্ত আমাদের ধরিয়ে দিয়েছে। আর আমাদের মানুষের ভিতরে বুদ্ধি বিবেক দেওয়ার পরও আমরা কখনো কখনো বিবেকহীন অনেক কাজ করি, মানবতা তো ভুলিয়ে গিয়েছি। তাহলে সবচেয়ে সৃষ্টির সেরা জীব আমরা কি করে হই বলেন? আমাদের ভিতরে যত ফিতনা, বিশৃঙ্খলা সব কিছুর উদাহরণই বেশি পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যে যেখানে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে, সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আচ্ছা, এবার বলেন তো আমার মেয়ের এই আলতো আলতো কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারছেন? মূলত এই আলতো আলতো কণ্ঠে বোঝানোর চেষ্টা করেছে আন্টিরা কেমন আছো, ভালো আছো, এতটুকুই আমার মেয়ে বলছিল আর হাসছিল। যদিও আল্লাহর রহমতে মেয়েটি একটু একটু করে অনেকগুলো কথাই বলতে শিখেছে। মূলত অনেক কিছুই বোঝার চেষ্টা করে। আর এখন আমার মাথাটা খারাপ করে দেয়, এত দুষ্টামি করে, মানে প্রচণ্ড দুষ্টামি করে। যখনই আমি রান্না করি আমার পাশে এসে পরিষ্কার পরিচ্ছন্ন এই বাসাটা একদম অগুছালো করে ফেলে। আপনারা তো সবসময় ভিডিওতে পরিপাটি অবস্থায় দেখেন, তাই ভাবলাম আজকে কিছুটা রেকর্ড করি। দেখেন, আমি কিন্তু একটু আগেই রান্নার কাজ শুরু করার আগে রান্নাঘরটা অন্তত ক্লিন করে তারপর রান্না শুরু করে থাকি। তবে ক্লিন করি আর লাভ কি, সাথে সাথেই আমার মেয়ে সব এলোমেলো করে দেয়। আমি যখনই পাশে কোনো কাজ করতে থাকি ও হয় আমাকে নিয়ে টানাটানি করবে, নয়তো টানাটানি বন্ধ করে আলু, পেঁয়াজ, কাঁঠালের বিচি, রসুন এগুলো নিয়ে বেশি খেলা করবে। আমি জানি না বাচ্চারা যে কেন খেলনা দিয়ে খেলে না। যতই খেলনা থাকুক না কেন, ও খেলনা দিয়ে হাইস্ট 2 থেকে 3 মিনিট খেলবে, আর অন্যান্য সময় বাকি অন্যান্য জিনিস দিয়ে ও সময়গুলো কাটিয়ে নেবে। আমি এখানে রান্নার জন্য কাঁকরোলটা কেটে নিচ্ছিলাম, আর পাশে বসেই আমার মেয়ে আমি যে পেঁয়াজ আলুগুলো নিয়েছিলাম কাটার জন্য সেখানে ছিলে দিচ্ছিল। সত্যি বলতে কি, আমি কিন্তু বেশ অনেক দিন ওর ছেলা পেঁয়াজ দিয়ে রান্না করেছি। যখনই রান্নার জন্য পেঁয়াজ নিতে গিয়েছিলাম তখনই দেখেছি আমার মেয়ের হাতে সুন্দর করে পেঁয়াজটা ছিলা রয়েছে। আর অনেক সুবিধাও কিন্তু ভোগ করেছি। বেশ অনেক দিনই আমি কিন্তু ওর ছেলা পেঁয়াজটি কেটে রান্না করেছি, কিন্তু অগোছালো তো করবেই। আসলে কতক্ষণই বা ওদের একা একা খেলা করতে ভালো লাগে। আমরাও যখন একা একা থাকি একবার ভেবে দেখবেন মোবাইল ফোন ছাড়া একা একা চুপচাপ বসে থাকতে আমাদের কতটুকু ভালো লাগে বা কতটুকু সময় পার করতে পারি। আর এখানে তো আমার মেয়েটি একদমই একা, মানে আমি যে বিল্ডিংয়ে রয়েছি সেখানে কিন্তু আর কোনো ফ্ল্যাটে কোনো মানুষজনই নেই। পুরো বিল্ডিংয়ে আমি একমাত্র একা রয়েছি।
সেক্ষেত্রে দেখা যায় বিকালবেলা ছাড়া ও অন্যান্য বাচ্চাদের একদমই দেখতে পারে না, যেহেতু কোনো বাচ্চাদের সাথে একদমই খেলা করতে পারে না। আর সেজন্যই ও এর খুনসুটিগুলো করার সময় আমি একদমই বাধা দেই না। বাচ্চারা যেভাবে সময় কাটাতে চায় কাটাক, বরং স্ক্রিন টাইম না দিয়ে যতটা সময় পারা যায় ওদেরকে ওদের মতো খেলতে দেওয়া উচিত। আর আজকে দেখেন আমার অবস্থা, আমি কিন্তু নর্মালি পেঁয়াজ আদা রসুনটা মশলাটা করে রাখি, আর আজকে রান্না করতে যেয়ে দেখি আমার পেঁয়াজ একদমই শেষ, রসুনও শেষের পর্যায়ে। তাই আর কি পেঁয়াজ রসুনটা রান্নার মধ্যেই আমি ভালো করে কেটে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটি কিন্তু একটি এক্সট্রা টাইম ওয়েস্ট হলো, আর সেজন্যই আমি চেষ্টা করি আগে থেকেই মশলাগুলো প্রিপেয়ার করে রাখা। রান্নার ফাঁকেই আমি মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এই মাছটা একদমই ভাজা খেতে ভালো লাগে না, বরং কাঁচা অবস্থায় রান্না করলে বেশি খেতে সুস্বাদু হয়। যেহেতু আমার ভাজা লাগবেই, সেজন্য আমি খুবই অল্প পরিমাণে ভেজে নিয়েছি। মূলত প্রথমে তেলটি অনেক পরিমাণে গরম করেছি, এরপর জাস্ট এপাশ আর ওপাশ করে হালকা করে আলতোভাবে ভেজে নিয়েছি। এই ভাজা তেলের ভিতরেই আমি আজকে ভাজিটা করে নিব। ভাজা তেলের ভিতরেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। বিগত কয়েক ভিডিওতে আমি একদমই বলতে ভুলে গিয়েছি, তবে আজ আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি কোনো আপু কিংবা ভাইয়ার কাছে সামান্য হলেও একটু ভালো লাগে, চাইলে আমার এই ভিডিওতে একটি ছোট্ট লাইক করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা, তবে যদি থেকে থাকেন সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে বলছি অসংখ্য ধন্যবাদ। ভাজি রান্না করার পরে চলে যাচ্ছি মাছ রান্না করতে। আর আমি কেন জানি সবসময় একটু জিরা ফোড়ন খেতে বেশি পছন্দ করি। আপনারা হয়তোবা অনেকেই আমার এই জিনিসটি নোটিস করে থাকবেন। ভাজি ভুনা বা অন্য যে কোনো কিছুতেই আমার ফোড়ন হিসেবে জিরা খেতে অনেক ভালো লাগে। আমি গোটা জিরাটা অনেক বেশি ব্যবহার করে থাকি, আর সাথে তো ভাজা জিরার গুঁড়া রয়েছেই। যেহেতু তাড়াহুড়া করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, দেখেন অবস্থা, অনেকগুলো রসুনের কোয়া কিন্তু একদম আস্ত রয়েছে। তবে ব্যাপার না, রসুন যেহেতু গলে যাবে সেক্ষেত্রে আর কোনো টেনশন নেই। ভাজা মাছটি আমি মশলা কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন একেবারে মাখা মাখা ভাবে আমি ভুনা করে নিব। আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনারাও আমার মতো মাছে কাঁচা মরিচ দিয়ে খেতে অনেক পছন্দ করেন। আসলেই আমার কাছে মনে হয় রান্না শেষ হওয়ার পর কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর হালকা করে যদি ছেঁচে দেওয়া যায় কিংবা কেটে দেওয়া যায় নিচ দিয়ে, তাহলে কিন্তু একটি ঝালঝাল ফ্লেভার যুক্ত হয়। যেহেতু আমাদের সাথে অনেক সময় মেয়েও মাছ খেয়ে থাকে, সেজন্য আমি আর ফেলে দিলাম না। আজকে হাতে অনেকটাই সময় কম, তাই আর বাড়াবাড়ি ঝামেলা করলাম না, একেবারে কড়াই থেকে ঢেলে বেড়ে নিলাম। রান্না শেষ করার পর রান্নায় ব্যবহৃত টুকটাক থালাবাটিগুলো যেগুলো অপরিষ্কার রয়েছে, আমি চেষ্টা করি ঠিক তখনই পরিষ্কার করে সিঙ্কটাকে ক্লিন করে রাখতে। যেহেতু রান্নাঘর ক্লিন মানে আমাদের মনের শান্তি, তাই না? একদমই তাই। যখনই রান্নাঘরে ঢোকা হয় সিঙ্কটা এলোমেলো দেখলে মাথা গরম হয়ে যায়, আর এক এক করে অনেকগুলো থালাবাটি জমা করে রাখলে সেগুলো ধুতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। যদিও এই থিওরিটা কিন্তু আমি সবসময় চাইলে পালন করতে পারি না, কেননা আমার মেয়ে অনেক সময় অনেক জ্বালাতন করে কিংবা অনেক সময় অন্যান্য কাজ থেকে থাকে। তাই যখন হাতে কিছুটা কাজ কম থাকে চেষ্টা করি যখনকার প্লেট বাটি নোংরা হয়েছে তখনকারই ক্লিন করে নেওয়ার। এতে করে অল্প কিছু ক্লিন করতে যেমন সময়ও প্রয়োজন হয় না, ঠিক তেমনি তেমন একটা কষ্টও লাগে না।
ভিডিওতে কিন্তু অনেক কিছুই বোঝা যায় না, তাই না? আপনারা অনেকেই কিন্তু ভুল বুঝে থাকেন। অনেক চেষ্টা করার পরও এই সিলভারের কড়াইগুলো যতটা যত্ন করে মাজা হয় ঠিক চকচকে রাখার জন্য, কিন্তু আমাদের এই নাটোরের এলাকার পানিতে অনেক পরিমাণে আয়রন রয়েছে, এজন্য খুব দ্রুতই কালো হয়ে যায়। আজকে অনেকটা টাইম নিয়ে যতটাই না আমি চেষ্টা করি সিলভারের থালাবাটিগুলো চকচকে রাখার, ঠিক তখনই দেখব 2 দিন পর এসে পানির কারণে কালো হয়ে যাবে। আর তখন এতটা খারাপ লাগে, এমনকি পানির কারণে আমার বালতি পর্যন্ত সাদা হয়ে রয়েছে। যতই ক্লিন করা হোক না কেন 2 থেকে 3 দিন পর বালতি সাদা হয়ে যায়, মানে লাল কিংবা নীল বালতির উপরে সাদা কালার দাগের একটা স্তরণ পড়ে। অফ ক্যামেরায় আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। এখানে আমি মসুরির ডাল, খেসারির ডাল ইউজ করেছি। বাসায় যদিও আর অন্যান্য কোনো ডাল ছিল না, থাকলে আমি সেগুলোও ইউজ করতাম। নর্মালি আমার কাছে অনেক ধরনের ডাল মিক্স করে মুড়ি ঘন্ট খেতে বেশি ভালো লাগে। আজকের দিনটি আমি অনেক খুশি ছিলাম। সেই সকাল থেকেই আমার ভিতর এক্সাইটমেন্ট কাজ করছিল। আচ্ছা, আপনারাই বলেন তো, অনেক শখের একটা জিনিস যখন আপনি অনেক অপেক্ষার পর পেয়েছেন তখন তার অনুভূতি কেমন ছিল? কিছু কিছু অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না, কিংবা শব্দ দিয়ে ব্যাখ্যাও করার মতো না। আমরা মেয়েরা কিন্তু কিছু কিছু জায়গায় আসলেই দুর্বল। পছন্দের জিনিসটি যখন হাতে পেয়ে যাই তার অনুভূতি কেমন হয়? বলছিলাম আমার সবচেয়ে পছন্দের দোলনার কথা। হ্যাঁ, অনেক দিন অপেক্ষা করেছি। আমি যখন ঢাকা থেকে এসেছিলাম, আমি ঢাকা থেকে এটি কাস্টমাইজ করে বানাতে দিয়ে এসেছিলাম, আর ঠিক অনেক দিন পর হাতে পেয়েছি। কুরিয়ারে পাঠাতে এবং তাদের বানাতে বেশ অনেকটা দিন সময় লেগেছে। অনেক অপেক্ষার পর আমার মনে হচ্ছিল আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটি পেয়ে গিয়েছি। ছোট কিংবা বড়, আমরা কিন্তু অনেকেই দোলনা পছন্দ করি। যেখানেই যাই না কেন পার্কের ভিতরে দোলনা থাকলেও আমাদের একটু বসতে ইচ্ছা করে। কোনো রেস্টুরেন্টে দোলনা দেখলে কিন্তু সকলেরই বসতে ইচ্ছা করে। আমার বরাবরই একটি শখ ছিল, আমার বাসায় ড্রয়িং রুমে আমি একটি দোলনা রাখবো। আমার যখন মন চাবে আমি ঠিক তখন যেয়ে দোলনায় বসে আলতো আলতোভাবে দোল খাবো, আর পছন্দের কোনো কিছু ভাবতে ভাবতে 1 কাপ চা খাবো। এই দোলনাটি আমি একদমই কাস্টমাইজ করে সাইজ দিয়ে বানিয়েছি, কেননা আমার বাসায় কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমাকে একটু বরাবরের থেকে কম বা ছোট সাইজের বানাতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এই দোলনাটি পেয়েই আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি ঠিক যেরকমটা কল্পনা করেছিলাম, আমার কল্পনার থেকেও আমার এই দোলনাটি, আমার এই শখের দোলনাটি অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই দোলনাতে আমাকে কেমন লাগছে, আর আমার এই দোলনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। বলেছিলাম না শখের জিনিস, তাই তো আজকে দুপুরে যখন দোলনাটি এনেছিল আর দোলনাটি সেট করার পর কিন্তু আমি একেবারেই বসিনি। আমার ইচ্ছে ছিল আমি একটি শাড়ি পরে তারপর একেবারে আমার শখের দোলনাতে বসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদের এই ছোট ছোট শখগুলো পূরণ করার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো যাতে পূরণ করে দেয়। আপনারা সকলেই আমার আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। নর্মালি বাসায় যে অ্যাকোয়ারিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটির কিন্তু সবচেয়ে বেশি শখের জিনিস হচ্ছে জাইফার বাবার মাছ। কিন্তু আমারও অনেক পছন্দের, আর তার শখের জিনিসের পাশেই আমি আমার শখের জিনিস দিয়ে আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।